মাখজুমি গোত্রের অভিজাতে এক মহিলাকে চুরির দায়ে দণ্ড প্রদান করা হয়। কুরাইশরা তখন ওসামা ইবনে জায়েদের মাধ্যমে হাত কাটার নির্দেশের ব্যাপারে নমনীয় হওয়ার জন্য আবেদন করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে ওসামাকে বললেন, তুমি কি আল্লাহর বিধান রদ করার সুপারিশ করছো? তারপর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা পক্ষপাতিত্বের জন্যই ধ্বংস হয়ে গেছে। তারা তাদের অভিজাত ব্যক্তিদের রেহাই দিত আর দুর্বলদের ক্ষেত্রে অপরাধের জন্য শাস্তির বিধান কার্যকর করত। আল্লাহর শপথ, আমার কন্যা ফাতিমাও যদি চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হতো তবে আমি তারও হাত কেটে দিতাম। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন কিন্তু প্রায় প্রতিদিনই একবার দুইবার করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে চিয়াশি, তুতমা, এসবগুলোর ভুসি এই টাইপের কিছু জিনিস দলা বেঁধে যাচ্ছে। যেহেতু এখন রোদ নাই, তাই এগুলা কিন্তু রোদে দেওয়াও সম্ভব হচ্ছে না। আবার এভাবে কিছুদিন থাকলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তাই আমি যেগুলা প্যাকেট খোলা ছিল সেগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আইসগুলা পুরোপুরি জমে যাবার পরে আমি বক্সে করে রেখে দিয়েছি। তো এটা করাতে আমার কিন্তু অনেকটা সহজ হয়ে গিয়েছে। খাওয়ার সময় শুধুমাত্র একটা আইস কিউব পানির মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। এটা দিয়ে চাইলে শরবতও করে খাওয়া যায়, তবে আমি সবসময় এভাবে খেতেই পছন্দ করি। আমার 3 প্রিন্সেসকে আবার যখন দেই তখন কিন্তু একটু লেবু রস, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে একটা শরবত বানিয়ে দেই, যেটা খেতে ওরা খুব পছন্দ করে। আজ দুপুরে চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করব। তো ছোলার ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়ে যাবে। সবজি কাটার পর সবজির যে খোসা থাকে মাঝে মাঝে আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। তো এই টবের মধ্যেও দিয়েছিলাম, সেখানে হয়তো বা মরিচের বিচি পড়েছিল, সেখান থেকে কয়েকটা মরিচের চারা বেরিয়েছিল। তো 2টা বেঁচে ছিল। গাছটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, আর এখানে মোটামুটি রোদ আসে, যার কারণে গাছটা ভালো হয়েছিল। বাট গাছে এখনো পর্যন্ত মরিচের কোনো ফুল আসেনি, আর ফুল না আসলে তো মরিচ হবে না, এটাই স্বাভাবিক। গাছটা কিন্তু অনেক দিন হয়েছে, যার কারণে কিছু পাতা লাল লাল হয়ে গিয়েছে, আবার অনেক পাতা কিন্তু ঝরেও গিয়েছে। মরিচ না হলেও মরিচ গাছে যে পাতাগুলা রয়েছে সেগুলাকে তো কাজে লাগাতেই পারি, আর সে চিন্তা থেকেই আমি পাতাগুলাকে তুলে এনেছি। গাছটা কিন্তু একদম উপড়ে ফেলে নাই, এখনও আছে, তবে কিছু ডাল ছেটে দিয়েছি, এতে করে গাছে কিন্তু আবারও নতুন পাতা বের হবে। আমি কিন্তু বেশ অনেকগুলা মরিচের পাতা পেয়েছি। এখন এগুলাকে সুন্দর করে ধুয়ে নিব, এরপরে আমি একটু ছোট করে কেটে নিব। মরিচের পাতা দিয়ে আজ আমি মরিচ পাতার ভর্তা বানাবো। এটা চাইলে কিন্তু ভাজি করেও খাওয়া যায়, শাক যেভাবে ভাজি করা হয়। তো আমি আজ আর ভাজবো না, এটাকে দিয়ে আমি ভর্তা বানাবো। আমি কিন্তু এর আগে কখনোই মরিচ পাতার ভর্তা বা ভাজি কোনোটাই খাই নাই, কারণ মরিচ পাতা যে শাক হিসেবে ভাজি বা ভর্তা খাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। আইডিয়াটা আমাকে মাইমুনার বাবা দিয়েছিল, বলেছিল শাকগুলা তুলে তুমি কিছু একটা করতে পারো। এরপরে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, সেখানে দেখি এটা দিয়ে ভাজি বা ভর্তা করা যায়। যেহেতু আমার ভর্তা অনেক পছন্দ, আর ইউটিউবে যখন মরিচ পাতার ভর্তা দেখেছিলাম তখন ভর্তাটা দেখে আমার বেশি লোভ হয়েছিল, তাই ভাবলাম আমিও এটা দিয়ে ভর্তা বানাবো। ইউটিউব দেখে আইডিয়া নিয়েছিলাম কিভাবে এটার ভর্তা বানাতে হয়, তবে পরবর্তীতে আমি কিন্তু আমার নিজের মতো করেই ভর্তাটা বানিয়েছিলাম। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে যে সবজিগুলো রান্না করব সেগুলো আমি সবই কিন্তু কেটে বেছে নিয়েছি।
আজ দুপুরের জন্য রান্না করব পেঁপে ভাজি, মরিচ পাতার ভর্তা আর চর্বি দিয়ে ছোলার ডাল। রান্নার আগে সব কিছু যদি এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি যখন রান্না করি তখন কিন্তু একসঙ্গে ৩-৪টা উঠিয়ে দেই, তবে এখন আর সেটা সম্ভব হচ্ছে না, কারণ রাইস কুকার আর ইন্ডাকশন চুলায় আমি কোনো রান্না করছি না। আমাদের প্রিপেইড মিটার, আর এখন যেহেতু মিটারে টাকা ঢুকানো অনেক ঝামেলার, যার কারণে আমি বিদ্যুতের ব্যবহার খুবই কম করছি। একদমই যেটা না করলে নয় সেটা ছাড়া করা হচ্ছে না, তাই এখন বর্তমানে শুধু গ্যাসের চুলাতেই রান্না করা হচ্ছে। তো আমি এক সাইডে পেঁপে ভাজিটা উঠিয়ে দিয়েছি, আর এ পাশে আমি যে মরিচ পাতার ভর্তা করব সেটাই রেডি করে নেব। এখানে আমি দিয়েছি গোটা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এটার মধ্যে রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। হালকা একটু ভাজার পর আমি মরিচের পাতাগুলো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন খুব সুন্দর করে ভেজে নেব। মরিচ পাতা আমি যখন গাছ থেকে তুলে এনেছিলাম সেটা দেখে আমার 3 প্রিন্সেস অনেক অবাক হয়েছিল। ওরা বলছিল, আম্মু তুমি সত্যি সত্যি বাবার কথা শুনে মরিচ পাতা তুলে এনেছো আর এটা রান্না করবা, তুমি ঠিক আছো তো আম্মু? ওদের কথা শুনে আমি হাসছিলাম, আর ওরা কিন্তু পুরো রান্নার সময়টা জুড়ে আমার আশেপাশেই ছিল। এক একজনের এক এক প্রশ্ন আর এক এক চিন্তা। ওদের আগ্রহে অপেক্ষা করছিল এটা দিয়ে আমি কি করি সেটা দেখার জন্য। সাউদা খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। ও ভাবছিল না জানি এটা খেতে কত না ঝাল হবে। আমাকে বলছিল, আম্মু এটা একে তো মরিচ পাতা, তার উপরে তুমি যেন রান্নার সময় আবার মরিচ দিও না, তাহলে কিন্তু একদমই খাওয়া যাবে না। ওরা ভাবছিল মরিচ পাতা হয় এটা খেতে অসম্ভব ঝাল হবে। শাকটা ভাজতে দিয়ে এই সাইডে আমি চর্বি আর ডালটা সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি। ডালটা আমি প্রেসার কুকারে রান্না করছি, এতে করে দ্রুত রান্নাটা হয়ে যাবে। আর এই সাইডে আমার কিন্তু শাকটাও ভাজি করা হয়ে গিয়েছে। তো শাকটা নামিয়ে আমি কিন্তু ডালটা উঠিয়ে দিয়েছি, আর আমার পেঁপে ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো পেঁপে ভাজিটা নামিয়ে নিয়েছি, আর আমি যে শাকটা নামিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হবার পর এখন সুন্দর করে বেটে নিচ্ছি। জীবনে প্রথমবার এই ভর্তাটা বানালেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার প্রিয় অনেক আপুরাই দেখেছি ভর্তা করার পরে লাস্টে কিছু ভাত নিয়ে পাটায় মেখে তারপরে খেয়ে থাকেন। সেটা খেতে নাকি অনেক মজা, তবে আমার কখনো খাওয়া হয় নাই। ছোটবেলায় মাকে দেখতাম ভর্তা যখন বানাতেন তখন মাটির ঢাকনার মধ্যে বানাতেন, যার কারণে ওই অভ্যাসটা ছোটবেলা থেকে আর হয়নি, যার কারণে এখনও খাওয়া হয় না। তবে আমি কড়াই মুছে অনেক ভাত খেয়েছি। মা যখন কোনো ভাজি করতেন, ভাজিটা নামানোর পরে ওই কড়াইটা মুছে আমাকে ভাত খেতেই হতো, না হলে আমার একদমই ভালো লাগতো না। ওই ভাতটা খেতে আমার কাছে অনেক মজা লাগতো। তাছাড়া মাংস যখন শেষ হয়ে যেত তখন মাংসের হাঁড়ির মধ্যে কিছু ভাত দিয়ে মুছে খেতে সেটা যে কি মজা লাগতো। যাই হোক, এখানে আমার ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, তাই জাল করে আরেকটু শুকিয়ে নিব। আর এই সাইডে আমি ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর গোটা জিরা ভেজে তারপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি, এখন বাটিতে কিছুটা বেড়ে নিচ্ছি। বাকিটা আমি প্রেসার কুকারেই রেখে দিব, এতে করে গরম করতে সুবিধা হবে। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এটার ফ্লেভার আমার কাছে ভীষণ ভালো লাগে। চাইলে ধনেপাতা কুচিও দেওয়া যায়। ভিডিওর এই অংশটুকু ধারণ করা হয়েছিল যেদিন সরকার পদত্যাগ করেছিলেন সেদিন। বিজয়ের মিছিলের কিছু সময় পরের দৃশ্য এটা। চোখের সামনে কিছু মানুষকে পুড়ে যেতে দেখেছিলাম, কিছুই করার ছিল না, শুধু বুক ফেটে কান্না আসছিল। আর লোকগুলো যেভাবে ছুটাছুটি করছিল বাঁচার জন্য সেটা দেখে শুধু কেঁদেছিলাম আর আল্লাহর কাছে এই প্রাণগুলো ভিক্ষা চেয়েছিলাম। তবে একজনও বাঁচে নাই। যাদেরকে উদ্ধার করা হয়েছিল তারা পরবর্তীতে আবার মারা গিয়েছেন। যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। মাইমুনার বাবা অফিস থেকে বাসায় এসে আমাকে বলছিল চলো বাইরে একটু ঘুরতে যাই। স্টুডেন্টরা কিভাবে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে সেটা নিজের চোখে দেখে আসবে, পাশাপাশি যশোরে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোও একটু একটু দেখে আসব।
তো সেটা ভেবেই আমার 3 প্রিন্সেসকে বাসায় রেখে আমি আর মাইমুনার বাবা আমরা দুজনে একটু বেরিয়েছিলাম। বাইরের কি অবস্থা সেটা ভালো করে না বুঝে ওদেরকে বের করতে চাইছিলাম না, যার কারণে ওদেরকে বাসায় রেখে আমরা দুইজনে বেরিয়েছিলাম। এটা ছিল শেখ রাসেল চত্বর। তো এটাকে ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা খুব সুন্দর মতো ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। পাশাপাশি এটাও চিন্তা হচ্ছিল কতদিনই বা এভাবে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে, কারণ তাদেরকে তো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে এবং পূর্বের ন্যায় আবারও লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। দেখতে পাচ্ছি থানায় তালা দেওয়া, তেমন কোনো পুলিশ নাই, ছাদে 2-1টা পুলিশ ঘোরাঘুরি করছে। আজ কিন্তু আমরা অনেক ঘুরেছি, প্রায় পুরো যশোর শহরটাই ঘোরা হয়ে গিয়েছে। যারা যশোর শহরটাকে দেখতে চান তারা চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। সামনে ওই যে পোড়া কালো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, কিছুই নাই, এটাই হচ্ছে দ্য জাবির হোটেল ইন্টারন্যাশনাল। হোটেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে চোখের সামনে একদম পুড়ে শেষ হয়ে গিয়েছে। শুধু যে আগুন দেওয়া হয়েছে তাই নয়, আগুন দেওয়ার পরে এটা কিন্তু আবার লুটপাটও করা হয়েছে। যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই আছে, বাকি সব লুট করা হয়েছে। একদম ফাঁকা, কিছুই না এটার মধ্যে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই হবে। আমরা সব সময় ন্যায়ের পথে ছিলাম, ন্যায়কে সাপোর্ট করেছি, অন্যায়কে নয়। দেশ স্বাধীন কখনো 2 বার হয় না। আমরা সকলেই বলছি সাম্য, শান্তি, প্রগতি, মত প্রকাশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু বাস্তবে বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, চাঁদাবাজি, অপরের সম্পদ লুণ্ঠন, বিরোধী মতাদর্শের বাড়িতে অগ্নিসংযোগ, তাদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে। তাহলে কিভাবে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম? আমাদের সবাইকে স্ব অবস্থান থেকে ভালো হতে হবে, না হলে দেশ আরও 10 বার স্বাধীন করার পরেও দেশে শান্তি ফিরে আসবে না। এটা ছিল বঙ্গবন্ধুর মোরাল। তো সেটাকে একদম ভেঙে ফেলা হয়েছে, আর সেখানে আল্লাহু আকবার লেখা হয়েছে। মানুষকে দেখানোর জন্যে বা মানুষের বাহবা পাওয়ার জন্যে যে ভালো কাজ করবে তার কোনো পুরস্কার মহাবিচার দিবসে আল্লাহ দেবেন না। যে নিজের দম্ভ প্রকাশ করার জন্যে কোনো সৎকর্ম করে, আল্লাহ তাকে মহাবিচার দিবসে সবার সামনে লাঞ্ছিত করবেন। আর যে লোক দেখানোর জন্যে কোনো ভালো কাজ করবে, আল্লাহ তাকে মুনাফেকের কাতারভুক্ত করবেন। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, তার সামনে স্টুডেন্টরা সুন্দর আলপনা আঁকছে। আর এটা হচ্ছে আমাদের যশোরের এমপি নাবিল সাহেবের বাসা। আলহামদুলিল্লাহ এটা ভালো আছে, কোনো ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না। কেশবপুরের সাবেক এমপি শাহিন চাকলাদারের বাসা এটা। তো এখানেও আগুন দেওয়া হয়েছিল, ভিতরে একদম পুড়ে গেছে। আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকুই দেখিয়েছি। এটা ছিল ওনার অফিস। তো এখানে শুনেছি 4-5টা গাড়ি ছিল, সেগুলোকেও পুড়িয়ে ফেলা হয়েছে। এটা হচ্ছে যশোর খাজুরা স্ট্যান্ড নিউ মার্কেট। তো এই দিক থেকে ঘুরে আমরা চলে এসেছি মনিহারি স্ট্যান্ডে। এখান থেকে আমরা আর কোথাও যাব না, একদম বাসার দিকে চলে যাব। বেশ অনেকক্ষণ বেরিয়েছি, তো সামনে গিয়ে চৌরাস্তা বনফুল থেকে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিব, এরপরে সরাসরি বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।